প্রসেসরেরই একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও প্রসেসর থাকে, কিন্তু ওটাতে হচ্ছে এক্সট্রা এমবেডেড ডিভাইস থাকতে পারে। যেমন ক্লক থাকতে পারে, এলইডি থাকতে পারে, আরো বিভিন্ন ধরনের এখানে কি এমবেডেড ডিভাইস লাগানো থাকতে পারে। তখন আমরা ওটাকে বলি মাইক্রো কন্ট্রোলার। এখন মাইক্রো কন্ট্রোলার কি, ও হচ্ছে একটা স্মল কম্পিউটারের মতন কাজ করতে পারে। ও ছোট্ট একটা কম্পিউটারের মতন কাজ করতে পারে, যেহেতু আমরা বড় কম্পিউটার গুলো আসলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো না। আর বিভিন্ন যে স্মল ডিভাইস যেগুলো আছে, এই স্মল ডিভাইস গুলো আমরা চাইলেই কি বানাতে পারবো না। যেহেতু আমাদের কম্পিউটার গুলো আমরা জানি আগে থেকে, আমরা যদি 2000 সন বা 2000 সনের আগে 1900 সনে কম্পিউটার গুলো ছিল বিল্ডিং এর সাইজের। এখন এই কম্পিউটার গুলো দিয়ে আসলে আমাদের হচ্ছে কি পোর্টেবল কোনো ডিভাইস বানানো যেত না। তাই সায়েন্টিস্টরা যেটা করছে, ওরা হচ্ছে কি এমন কম্পিউটার খুঁজছে যেটা হচ্ছে সাইজ ছোট, আর কাজ ছোট ছোট কাজ যেন করা যায়, আর ওটার সাইজ ছোট যেন করা যায়, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে যেটা আমরা করি। তো তো এইগুলোকে আমরা মোটামুটি বলি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে কি একটা স্মল কম্পিউটার, আর এটা হচ্ছে মেটাল মস ইন্টিগ্রেটেড সার্কিট চিপের মধ্যে থাকে। আর এটার মধ্যে ওয়ান অর মোর সিপিইউ থাকবে, আর আমরা বলছি মেমোরি থাকবে, আর প্রোগ্রামেবল ইনপুট আউটপুট থাকবে। কারণ মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মাইক্রো প্রসেসর মধ্যে শুধু প্রসেসরটাই থাকবে, আর কিছু থাকবে না। কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মেমোরিও থাকবে, পেরিফেরাল ডিভাইস গুলোও কিন্তু লাগানো থাকবে। এই যে এখানে দেখা যায় মেমোরিও থাকবে, আর ওর হচ্ছে কি ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইসও থাকবে, আর অবভিয়াসলি প্রসেসরটা তো থাকতেছে। তাই এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রো কন্ট্রোলারে এক্সট্রা মেমোরি থাকে, প্রসেসর কিন্তু কোনো কিছু হোল্ড করে রাখতে পারে না। ও শুধু কাজ হচ্ছে কম্পিউটেশন করে দিয়ে দেওয়া, কিন্তু ও কিন্তু কোনো ইনফরমেশন হোল্ড করে রাখতে পারে না। কিন্তু মাইক্রো কন্ট্রোলার যেটা, ও হচ্ছে ইনফরমেশন হোল্ড করতে রাখতে পারে, কারণ ওর কাছে প্রসেসরও আছে প্লাস মেমোরিটাও আছে। আর বিভিন্ন ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস ওর সাথে লাগানো থাকে, যেগুলোকে ও ইউজ করে বিভিন্ন কাজ করতে পারে। তো ওগুলো নিয়ে আমরা পড়বো মাইক্রো কন্ট্রোলার মোটামুটি। তো এই ছবিতে একটা মাইক্রো কন্ট্রোলার দেখা যাচ্ছে ইনফিনিয়নের। এই প্রসেসরটা দেওয়া আছে, প্রসেসরের পাশে হচ্ছে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস গুলো কিন্তু আছে। তো একটু আগেই যে কথাটা আমরা বললাম, বিগ ডিভাইস যেগুলো আছে, আমরা যেগুলা বাসায় ইউজ করি বা এগুলার যেমন, আমরা যদি এখানে একটা ডেল T1500 নিই, আর এইদিকে হচ্ছে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার চিপ নিই, মাইক্রো অ্যাটমেল অ্যাটমেগা 328P। যেমন আমাদের সিপিইউ যেটা, এটার স্পিড হচ্ছে 2.93 গিগাহার্টজ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই যে অ্যাটমেল অ্যাটমেগা ছোট একটা কম্পিউটার, মিনি কম্পিউটার, এটার স্পিড হচ্ছে মাত্র 20 মেগাহার্টজ। এটার স্পিড কিন্তু কম, খুবই কম। আর এটা হচ্ছে কোয়াড কোর, আর এটাতে কোয়াড কোর অবশ্যই, এটাতে কোয়াড কোর বিষয়টা নাই। আর র্যামের বিষয়টা, যেমন আমাদের যে পিসি গুলা সিপিইউ যেগুলো আছে, এগুলোতে তো আমরা চাইলে 32 জিবি 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবো। কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিন্তু র্যাম অতি কম থাকে, অনেক কম থাকে র্যাম গুলা। কারণ এটা রিজন আছে, কারণ আমরা চাই যেন এই ডিভাইস যেগুলা, পোর্টেবল ডিভাইস যেগুলো বানাচ্ছি, ওগুলার সাইজ যেন ছোট হয়। তাহলে ছোট হলে তো আমরা আসলে বড় ডিভাইস লাগাতে পারবো না। সেক্ষেত্রে এখানে র্যাম বাড়ানোর সুযোগও কিন্তু কম। দেখা যাবে 2 KB এটার মাত্র, এই যে চিপটা, এটা 2 KB মাত্র র্যাম। আর আমরা যে সিপিইউ যেগুলো আছে, এগুলো তো এখন টেরাবাইটসে বাড়ানো যায়, এর চেয়েও বেশি বাড়ানো যায়। কিন্তু এই যে মাইক্রো কন্ট্রোলার যেটা দেওয়া আছে, এটা দেখা যায় কি 32 KB বা 1 KB ডিফারেন্ট মেমোরি এটার মধ্যে আছে। আর যদি আমরা পেরিফেরাল ডিভাইস চিন্তা করি বা আউটপুট ডিভাইস যেগুলো আমরা কানেক্ট করতে পারবো, যেমন ইউএসবি কানেক্ট করা যায়, সিরিয়াল পোর্ট আছে এটার মধ্যে, অডিও জ্যাক কানেক্ট করা যায়। কিন্তু এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। এটার মধ্যে হচ্ছে কি অ্যানালগ, কয়েকটা অ্যানালগ ডিভাইস কানেক্ট করা যায়, বা এসপিসি বিভিন্ন ছোটখাটো জিনিসগুলা কানেক্ট করা যায়। তো এমনি বিগ কম্পিউটার যেটা, এটার ধারণ ক্ষমতা বেশি,
কিন্তু আসলে এটা হচ্ছে কি ডিভাইসটা আসলে কিন্তু অনেক বড়। কিন্তু এই যে Atmega যে 328P এর যে একটা মিনি কম্পিউটার, ওর হচ্ছে কাজ হচ্ছে ও ছোট কিন্তু ওকে বানানো হয়েছে হচ্ছে পোর্টেবল আ জিনিস, পোর্টেবল কাজ করার জন্য। বা ছোট একটা স্মল ডিভাইস বানানোর জন্য ওর কাজটা। আর যে বড় বিগ কম্পিউটার যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা অন্য কাজের জন্য। তাইলে এটা কাজের ক্ষেত্রে ডিফার করার কারণে ওদের মধ্যে কিছু কি ডিফারেন্স আছে। সিপিইউ স্পিডের মধ্যে ডিফারেন্স আছে, RAM এর মধ্যে ডিফারেন্স আছে, স্টোরেজের মধ্যেও ডিফারেন্স আছে। আচ্ছা, তো আমরা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যদি আমরা বেশি যেটা এখন ওয়ার্লড এ বেশি ইউজ হয়, যেটাও আগেও এখন আমরা জানি হচ্ছে কি রাসবেরি পাই ওটা বেশি ইউজ হচ্ছে। তবুও আরডিনোটা এখনো কমে যায় নাই এটার পপুলারিটি। তো মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সবচেয়ে বেশি যেই বোর্ডটা বা যেটা ইউজ হয় এটা হচ্ছে আরডিনো। ঠিক আছে? আরডিনোটা। তো আরডিনোর কিছু যে আমরা হিস্টোরি দেখে নিই, তাইলে আরডিনোটার আসলে যাত্রা শুরু হয়েছিল 2005 এর দিকে। ঠিক আছে? 2005 এর দিকে এটার যাত্রা শুরু হয়েছিল। আর এটাকে বানানো হয়েছিল হচ্ছে আসলে যেন স্টুডেন্টরা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ডিজাইন করতে পারে। লো কস্ট এর মধ্যে বিভিন্ন কিছু ডিজাইন করতে পারে। কারণ নরমালি যদি আমরা অনেক বিশাল, বিশাল কম্পিউটার গুলো দেখি, এগুলো দিয়ে আসলে কেউ এফোর্ডই করতে পারবে না। স্টুডেন্ট যারা আছে ওরা এফোর্ড করতে পারবে না। আর ডিজাইন লেভেলে তো আসলে আমাদের এত বড় ইনভেস্ট করার তো আসলে সুযোগ থাকে না। যেকোনো কিছু আমরা যখন ডিজাইন করি, তখন লো কস্ট দিয়ে আসলে শুরু করি আরকি। এখন আমরা যদি কমার্শিয়াল তে চলে যাই, তখন হচ্ছে আমরা বড় ইনভেস্টমেন্ট করে ওই বড় বিগ কম্পিউটার বা বিভিন্ন জিনিস করতে পারি। কিন্তু যখন আমরা একটা প্রজেক্ট ডিজাইন করব, আমরা চাইবো কি আমরা লো কস্ট এ থাকি। কারণ এই ডিজাইনটা হয়তো কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে Arduino টা 2005 এ বানানো হয়েছিল। স্টুডেন্টদের জন্য মেইনলি এই জিনিসটা বানানো হয়েছিল। আচ্ছা। তো আমরা যদি আরেকটু এখানে দেখি যেমন এই যে ছবিটা আমরা পাশে দেখতে পারতেছি ছবিটা, এই যে ছবিটা এটা হচ্ছে Arduino বোর্ডটা। আ এখানে আমরা একটু আগে যে একটা আ Atmega চিপ দেখলাম এই যে মাঝখানে প্লেস করা আছে, মাঝখানে কিন্তু প্লেস করা আছে চিপটা। আমরা যদি যাই এই যে এটা হচ্ছে Atmega 328P একটু আগে যে আমরা মাইক্রো কন্ট্রোলার চিপ দেখছিলাম এটা কিন্তু এখানে প্লেস করা আছে। আর এটার সাথে যুক্ত করা এখানে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস আছে। তো আমরা দেখতেছি এখানে যেমন দেখা যায় এখানে একটা কেবল দেওয়ার জন্য এখানে একটা পোর্ট আছে। এখানে একটা পোর্ট এটা পাওয়ার দেওয়ার জন্য একটা পোর্ট আছে। তো আরো বিভিন্ন এখানে আইও পোর্টস গুলা আছে। এখানে বিভিন্ন এলইডি আছে। তো এই যেমন এই এলইডি বিভিন্ন জিনিস কিন্তু এখানে কানেক্ট করা যাবে। এখন এই যে Arduino যেটা, Arduino টা কিন্তু ওপেন সোর্স করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সুবিধা যেহেতু এটা ওপেন সোর্স করে দেওয়া হয়েছে। আমরা চাইলে এটা মডিফাই করতে পারবো যেকোনো সময় মডিফাই করা যাবে এটার কাজগুলো। আর এটার সফটওয়্যারটা মোটামুটি আমরা ইজি যেটা আমরা Arduino IDE বলে থাকি। ওটা আমরা পরে দেখব। তো মোটামুটি এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন আমরা চাইলে এটা দিয়ে কি লাইট অন এ সেন্সর করতে পারি, ফিঙ্গার অন এ বাটন, টুইটার মেসেজ তাইলে আমরা যদি টুইটার বা যেটাকে এক্স বলে এখন ওটাতে যদি সাপোজ আমার মেসেজ আসলো তাহলে Arduino থেকে একটা লাইট জ্বলে উঠবে। এরকম আমরা করতে পারি। ইন্টারফেসটা তৈরি করে নিতে পারি। তারপর আমরা চাইলে কি একটা মোটরকে অন করতে পারি, অফ করতে পারি। এই Arduino দিয়ে। সাপোজ আমার হাতে একটা সুইচ আছে, ওই সুইচটা দিলাম। দেখা গেল হচ্ছে সাপোজ আমি আছি চিটাগং এ, তাইলে ঢাকায় হচ্ছে কি সিগন্যালটা গিয়ে মোটরটা অন করে দিবে। তাহলে ওইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রজেক্ট এটা স্টুডেন্ট লেভেলে ডিজাইন করা যায় আ Arduino দিয়ে। তো আমরা যারা ফাইনাল ইয়ার প্রজেক্টে যাই কম বেশি সবাই Arduino ইউজ করে। আর আরেকটা হচ্ছে রাসবেরি পাই যেটাও সবাই ইউজ করে আপাতত। তো Arduino টা আসলে ইউজ হয় এখন পর্যন্ত যা আমাদের দেখা হইছে। তো এটার আমরা দেখতেছি এখানে Arduino লেখা থাকে। এই শব্দটা কিন্তু লেখা থাকে Arduino বোর্ডের উপরে। তো আ এটা ইউজ করা হয় কেন? আমি আমি তো বললাম এটা হচ্ছে কি আমরা ডিজাইন র‍্যাপিড প্রোটোটাইপিং যে শব্দটা বলা আছে এখানে এটা মানে হচ্ছে কি আমরা হচ্ছে কুইকলি যেকোনো কিছু হচ্ছে কি ডিজাইন করে নিতে পারবো।
কুইকলি করা যায়। আমরা ডিজাইন করে ওটাকে এক্সপেরিমেন্ট করতে পারবো। যে কোনো প্রজেক্ট আমরা চাইলে। তাই আর্ডিনোটা আসলে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে পপুলার হয়ে থাকে। তো আমরা আর্ডিনো দিয়ে আসলে কি করতে পারি? আর্ডিনোতে আমরা চাইলে পুশ বাটন কানেক্ট করতে পারি। টাচ প্যাড যেটা, টাচ প্যাড আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের সুইচ, রেজিস্টার, ফটো রেজিস্টার যেটা হচ্ছে আমরা সেন্সিং এর কাজে ইউজ করি বেশিরভাগ ফটো রেজিস্টারটা। লাইট পড়লে ওটা একটা সিগন্যাল দেখাবে। আর থার্মিস্টরটা হচ্ছে টেম্পারেচারের মধ্যে চেঞ্জটা দেখাবে। আর আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা এখানে একটা ইয়া আছে, আল্ট্রাসাউন্ড সেন্সর আছে। ওই সেন্সরটা দিয়ে আমরা চাইলে যেকোনো অবজেক্টের দূরত্ব কিন্তু মাপা যায়। ওটাও কিন্তু আর্ডিনোতে ইউজ করা যাবে। তো মোটর, স্পিকার, ডিসপ্লে আমরা চাইলে এলসিডি লাগাতে পারবো। যেকোনো জিনিস যদি ডিসপ্লে করাতে চাই, ওটাও কিন্তু আর্ডিনোর সাথে কানেক্ট করা যায়। এলইডি তো অবভিয়াসলি কানেক্ট করা যাবে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, এই আর্ডুইনোর জায়গায় স্যার ESP32 ইউজ করা হয়। এখন স্যার হ্যাঁ, ESP32 জিনিসটা কি, আর এটা কি আর্ডুইনো থেকে ভালো? হ্যাঁ, অবভিয়াসলি ESP32 যেটা আছে না, ওটা আসলে হচ্ছে আর্ডিনো থেকেই ভালো। কারণ ESP32 তে তুমি যদি ইউজ করে থাকো, ওটাতে ব্লুটুথ বা ওয়াইফাই মডিউল থাকে, এমবেডেড থাকে। তো সেক্ষেত্রে যেমন আর্ডিনোতে কিন্তু ওই কানেক্টিভিটিটা নাই। ব্লুটুথ ওয়াইফাই তোমাকে আলাদা কিনতে হবে আরকি। আর ওয়াইফাই এর ক্ষেত্রে ঝামেলা হতে পারে, ব্লুটুথটা বেশি কাজ করে আর্ডিনোর ক্ষেত্রে। আর ESP32 টা আরেকটু অ্যাডভান্সড। ওটাতে হচ্ছে বিভিন্ন অনলাইনের কাজগুলো করা যায়। তুমি যদি অনলাইন ভিত্তিক আইওটি ভিত্তিক যদি কাজ করো, তাইলে তোমার হচ্ছে ESP32 টা ভালো হবে। আর যদি অফলাইন ভিত্তিক, মানে এটার যে ডিভাইসটা আছে ওটার কোনো অনলাইন কানেক্টিভিটি থাকবে না বা ওয়্যারলেস কানেক্টিভিটি থাকবে না, এরকম প্রজেক্ট যদি করো, তাহলে সেক্ষেত্রে আর্ডিনোটা আরো তো চিপার, ESP32 একটু কস্টলি পড়ে আর কি, যদি তুলনা করা হয় আর্ডিনো উনোর সাথে। তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। এখন এখন তো বেশিরভাগ যারা প্রজেক্ট করতেছে ওরা হচ্ছে আইওটি নিয়ে করে, মানে অনলাইন কানেক্টিভিটি থাকবে বা ওয়্যারলেস কানেকশন থাকবে। সেক্ষেত্রে ESP32 টা হচ্ছে বেস্ট। আর এমনি টুকটাক যেমন ওয়্যারলেস কাজ করা যায়, যেগুলো ওয়্যারলেস কাজ, আর টুকটাক স্মল প্রজেক্ট করলে, তাহলে সেক্ষেত্রে আর্ডিনোটা কিনে আমরা চাইলে ওটা দিয়ে মানে করতে পারি আর কি। তো এটা হচ্ছে টুকটাক, আমি যতটুকু জানি ESP32 টা ইউজ করা হয়। আর্ডিনোর পরই এটা আসছিল, আসলে আর্ডিনোর পরই, কারণ আর্ডিনোতে বেশ কিছু সমস্যা হচ্ছিল। ওই যে ওয়াইফাই মডিউল বা ওই জিনিসগুলো নিয়ে বেশ কিছু সমস্যা ছিল। তো সেক্ষেত্রে ESP32 টা পরে এসে ওই জিনিসটা সলভ করলো আর কি। তো এটাই আসলে মোটামুটি হালকা পাতলা যে ডিফারেন্সটা বললাম ESP32। আর রাসবেরি পাইও কিন্তু ইউজ করে এখন। মোটামুটি সবাই রাসবেরি পাই যদি সবাই জেনে থাকে, পাইথন দিয়ে আমরা করতে পারি, রাসবেরি পাই দিয়ে করি। আশা করি বুঝে গেছে না? জি স্যার, বুঝছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত আর্ডিনো নিয়ে বললাম। এখন আর্ডিনো কিন্তু এটা 2005 থেকে, আমরা বলছিলাম কি এটার আবির্ভাব হয়েছে 2005 থেকে। তো আর এটা যেহেতু ওপেন সোর্স, কথা হচ্ছে কি এটা ওপেন সোর্স, তো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আর্ডিনো কিন্তু বানাইছে এরই মধ্যে। তো আমরা যদি দেখি এই যে ছবির মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের আর্ডিনো আছে। আর্ডিনো উনো আছে, আর্ডিনো লিওনার্ডো আছে 101, লিলি প্যাড, এই যে লিলি প্যাড দেখা যায়, এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে যে ডিভাইস গুলো আমি চাই কি গোলাকারের হয়, যেমন আমি যদি একটা স্পাইডার বানাবো, স্পাইডার রোবট বানাবো, বা ড্রোনের কাজেও কিন্তু ইউজ করতে পারি। আর্ডিনো রোবট, আর্ডিনো এক্সপ্লোরা, আর্ডিনো মাইক্রো এটা একটু ছোট থাকে, আর্ডিনো মেগা একটু বড় এটা সাইজটা, আর্ডিনো ন্যানো এটাও ছোট, এটা এর চেয়ে ছোট। আর আর্ডিনো মিনি আছে, ইওন আছে, আর আর্ডিনো জিরো আছে। তো আমাদের দেশে হচ্ছে কম বেশি আমরা বেশি ইউজ করি হচ্ছে দুইটা এখান থেকে, যতটুকু আমার কাজ করা হয়েছে। আর্ডিনো নিয়ে হচ্ছে আমার অনেক বছরের কাজ আছে। তো আমি যেটা দেখছি হচ্ছে আর্ডিনো বেশিরভাগ হচ্ছে দুইটা আর্ডিনো আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে আর্ডিনো উনো, এটা বেশি দেখছি, আর একটা হচ্ছে আর্ডিনো ন্যানো। এই দুইটা আমি দেখছি বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলাদেশে কাজ করতে আর কি।
আর লিলিপ্যাড বলি, এগুলা হচ্ছে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা ইউজ করছে। এগুলো মডিফাইড ভার্সন অফ Arduino যেটা স্টার্টিং এ ছিল আরকি। আরেকটা জিনিস হচ্ছে Arduino Uno আর Nano এগুলোর দাম কিন্তু অনেক কম। এগুলার দাম অনেক কম হওয়াতে এগুলার পপুলারিটি কিন্তু বেশি। তো এখানে আরো বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ওগুলো আমরা টুকটাক যদি দেখি, হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? তাহলে আমরা যদি কয়েকটা যদি আনি, যেমন Arduino Uno, Diu, Mega আর Leonardo। এই ৪ জনকে যদি আমি কম্পেয়ার করি, তো আমি বলছি Arduino Uno টা আমরা ইউজ করে থাকি বাংলাদেশে আরকি বেশি। তো সেক্ষেত্রে এখানে প্রসেসরের মধ্যে তফাৎ আছে। যেমন Arduino Uno তে আমরা দেখতে পারতেছি কি 16 মেগাহার্টজ এর Atmega চিপ একটা ইউজ করা আছে। আর Diu তে 84 মেগাহার্টজ এর। তাইলে কি এটার স্পিড বেশি হবে? Diu টা? আবার আমরা যদি বাকি ২ টা দেখি, এই ২ টারও কিন্তু স্পিড সেম। তাইলে এখানে Arduino Diu টা মোটামুটি স্পিডটা কিন্তু বেশি প্রসেসরের ক্ষেত্রে, আর বাকিদের প্রায় সেম। এখন আমরা যদি মেমোরির ক্ষেত্রে যদি তুলনা করি, তাইলে একটা হচ্ছে SRAM আর একটা হচ্ছে ফ্ল্যাশ। তো এখানে 2 কেবি আর 32 কেবি দেখাচ্ছে ফ্ল্যাশ। এখানে 96 কেবি SRAM আর 512 কেবি হচ্ছে ফ্ল্যাশ। আর SRAM মানে হচ্ছে স্ট্যাটিক র‍্যাম আরকি। স্ট্যাটিক যেটা। এটা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ওরা আসলে বেশি আরো ক্লিয়ারলি বুঝবে। তো আমি জাস্ট নরমালি জিনিসটা বোঝাচ্ছি কম্পারিজনের জন্য। তো এটা 256, 2.5 কেবি আর এটা হচ্ছে 32 কেবি। তাইলে এখানে আমরা যদি লক্ষ্য করি SRAM, স্ট্যাটিক র‍্যাম হচ্ছে বেশি আছে হচ্ছে Arduino Diu তে। Arduino Diu টার স্পিডও বেশি, র‍্যামও কিন্তু বেশি। স্পিডও বেশি, মেমোরির সাইজও কিন্তু বেশি Arduino Diu তে। ঠিক আছে? আর আর আইও পিনস এখন একটা ডিভাইসে আমরা জানি কম্পিউটারে কি বিভিন্ন ইউএসবি পোর্ট আছে, ৪টা থাকে, ৩টা থাকে, ডিফারেন্ট থাকে। আমাদের মাঝে মধ্যে আমরা যদি কম্পিউটারের দোকানে যাই দেখি হচ্ছে কি পোর্টস আলাদা, ওদের কিন্তু ১০টা ১২টা কিন্তু পোর্ট লাগে। সেক্ষেত্রে ওরা আবার বাড়াই নেয়, ওই যে মাল্টি পোর্ট ইউজ করে। তো Arduino Unoর ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা নাই যে আমরা একটা ইউএসবি পোর্ট দিয়ে মাল্টিপল পোর্ট কিন্তু বানাতে পারবো। সেক্ষেত্রে আ আ Arduino Diu আমরা ইউজ করতে পারি। এটাতে 54 টা পোর্ট আছে। ডিজিটাল আইও পোর্ট। আর বাকিগুলোতে যেমন মেগা আর হচ্ছে ডিউতে ২ টাতেই সেম 54 টা। লিওনার্ডোতে 20 আর সবচেয়ে কম হচ্ছে উনোতে আছে পোর্ট। এটা হচ্ছে ডিজিটাল পোর্ট। আর এনালগ পোর্টের ক্ষেত্রে আমরা এগেইন দেখতেছি কি মেগাতে হচ্ছে বেশি, আর Arduino Diu আর হচ্ছে লিওনার্ডো এই দুইটাতে ১২ টা করে পোর্ট আছে। আর এগেইন Arduino Uno তে পোর্ট কিন্তু কম। এটা কিন্তু কম কারণ হচ্ছে এটা সাশ্রয়ী করা হয়েছে। মানে এটা হচ্ছে কি লো কস্ট এর মধ্যে আমাদের মোটামুটি একটা Arduino Uno টা। তো আমরা দেখতে পারতেছি এখান থেকে কি Arduino Uno টার মধ্যে কম বেশি প্রসেসরের স্পিড, মেমোরি কম, আইও পোর্ট কম, এনালগ পোর্ট কম। তো এটা মূলত ইউজ করা হয় স্মল স্কেল প্রজেক্ট করার জন্য, ছোটখাটো প্রজেক্ট করার জন্য। তাই ওইটা মাথা রেখেই কিন্তু ওটাকে ডিজাইন করা হয়েছে। এখন কারো যদি বেশি দরকার পড়ে পোর্ট বা স্পিড, সেক্ষেত্রে সে চাইলে অন্য Arduino ভার্সন গুলোতে সে চাইলে কিনতে পারে ওই বোর্ড গুলা। তো আমরা বেশিরভাগ Uno ইউজ করব, যেহেতু Uno টাই আমাদের এই ল্যাবের ক্ষেত্রে আমাদের Uno টাই ইউজ করতে হবে। তো ওটা আমাদের ল্যাবে আছে। আমাদের ল্যাবে ইলেকট্রনিক্স ল্যাবে Arduino Uno টা কম বেশি ওখানে আছে। ২ টা বা ৩ টা আছে। তো ওগুলো আমরা ইউজ করব। তো আমরা যদি Arduino Uno টা উপর থেকে দেখি টপ ভিউ, তাহলে আমরা এভাবে দেখতে পারতেছি। আর Arduino Uno তে একটা থাকবে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটা আমি কানেক্ট করব হচ্ছে কম্পিউটার বা পিসির সাথে। এটা গেল। আর এখানে হচ্ছে কি আমি বলছিলাম Atmel চিপটা তো অটোমেটিক লাগানোই আছে। তারপরে এটা হচ্ছে কি অ্যানালগ ইনপুট, আর এইগুলা হচ্ছে ডিজিটাল আউটপুট পোর্ট গুলা। ওকে, ডিজিটাল আউটপুট পোর্ট গুলা এখানে দেখা যাচ্ছে কি 0 1 2 3 4 5 6 কত 13 পর্যন্ত কিন্তু আছে। 13 পর্যন্ত আমাদের এখানে কি ডিজিটাল পোর্ট আছে। আর অ্যানালগ পোর্ট আমরা দেখতে পাচ্ছি কি A0 A1 A2 A3 A5 পর্যন্ত আছে। তাহলে কি 6টা 6টা অ্যানালগ পিন আছে আর 14টা ডিজিটাল।
কারণ 0 থেকে যেহেতু শুরু হয়েছে তাইলে 14 টা হবে। 14 টা ডিজিটাল পোর্ট আছে আমাদের। আর আমাদের এখানে পাওয়ার সাপ্লাই দেয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার ইনপুট আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ডিসি জ্যাক টাইপের একটা পোর্ট আছে, এই পোর্টটা। আর আমরা যদি ওয়্যারের মাধ্যমে দিতে চাই, তাইলে কিন্তু এখানে বেশ কিছু সুযোগ আছে। যেমন 5 ভোল্ট আমরা চাইলে এখানে দিতে পারি বা 3.3 ভোল্ট দিতে পারি। তো যেটা আমাদের কাছে হাতের কাছে এভেইলেবল থাকে। আসলে 5 ভোল্টেরও ব্যাটারি হয় না, 3 ভোল্টেরও কিন্তু কোনো ব্যাটারি হয় না। আ সেক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু রেগুলেটর বা টুকটাক এটা ইউজ করে আমাদের এখানে করতে হবে। যেহেতু 5 ভোল্টের কোনো ব্যাটারি নাই, সেক্ষেত্রে আমাদের টুকটাক ওটা কি প্লাস মাইনাস করে বা প্যারালাল সিরিজ করে ব্যাটারিগুলা ইউজ করতে হয় আরকি। তো মোটামুটি এটা আমাদের ব্যাটারি লাগলে হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিটা আমরা ইউজ করতে পারবো। আ অন্য ব্যাটারিগুলো একটু ওজন বেশি থাকে। আর কম্পিউটারের সাথে যদি ইউএসবি পোর্ট যদি কানেক্টেড থাকে তখন কিন্তু এই বোর্ডটা কিন্তু পাওয়ার অফ হয়ে থাকে। আলাদা কোনো পাওয়ার লাগে না। কিন্তু আমরা যখন ইউজ করব আসলে কম্পিউটারের সাথে তো লাগানো থাকবে না। তখন আমরা চাইলে এই যে পাওয়ার ইনপুট যেটা আছে না ওটাতে আমরা চাইলে কোনো অ্যাডাপ্টার বা কোনো ব্যাটারি সিস্টেম যদি আমাদের কাছে থাকে, তাহলে ওইটা এখানে লাগাই দিলে এটা কিন্তু কাজ করবে। একবার প্রোগ্রামটা যদি লোড করে দিই ইউএসবি পোর্ট দিয়ে, আর কিন্তু এই ইউএসবি পোর্টের কাজ নাই। এটা না ইউজ করলেও হয়। কিন্তু ইউএসবি পোর্ট যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু আলাদা আর পাওয়ার দেয়া লাগে না। কারণ ইউএসবি পোর্টে কিন্তু পাওয়ার দেওয়ার কিন্তু পোর্ট আছে অলরেডি। তাই ওটা আর দরকার পড়ে না। এটা গেল আমরা আ আমরা এখন এখানে দেখছিলাম হচ্ছে একটা হচ্ছে এনালগ পোর্ট আর একটা হচ্ছে ডিজিটাল পোর্ট। আ তো আ আমরা চাইলে কিন্তু ২ টাই ইউজ করতে পারবো। এনালগ এস ওয়েল এস ডিজিটাল ইউজ করতে পারবো। কিন্তু ডিজিটাল আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড জানি ডিজিটাল থাকে হচ্ছে কি 0 অথবা 1 এই ২ টা কিন্তু থাকে এটার মধ্যে স্টেট। either হাই অথবা লো। 0 কে আমরা বলি লো আর 1 কে আমরা বলি কিন্তু হাই। তাহলে ডিজিটালের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি তাহলে মাথায় রাখতে হবে আ ডিজিটাল পিন যদি আউটপুট হিসেবে সেট করা হয় তাইলে ও শুধু 0 দিবে না হয় 1 দিবে। ডিজিটাল পিন। আর যদি ডিজিটাল পিনকে এনালগ পিন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল আসবে। ভেরিয়েবল মানে কত? ০ থেকে ২৫৫ এই টাইপের কিছু ভ্যালু আসবে। বা আমরা যদি ভোল্টেজের ক্ষেত্রে বলি 0 থেকে 5 এরকম আসবে, ভ্যালু আসবে। যদি আমরা এনালগ পিনগুলো ইউজ করে থাকি। ওকে? তো ডিজিটাল পিনের আউটপুট হবে শুধু কি লো আর হাই। ইনপুটও কিন্তু লো আর হাই দিতে হবে। কিন্তু এনালগ পিনের আউটপুট গুলা হবে হচ্ছে কি ভেরিয়েবল টাইপের। মানে এটা পাল্টাতে থাকবে। 0, 1 এই ফিক্সড এই টাইপের না। এটা কিন্তু পরিবর্তন। 0, 1, 2, 3 এই টাইপের চেঞ্জ হতে থাকবে এনালগ গুলো। তো এমনি যদি আমি কোনো ভেরিয়েবল কিছু ইউজ করতে চাই বা কোনো রিডিং নিতে চাই যেখানে হচ্ছে মানগুলো দ্রুত চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে এনালগ পিন ইউজ করতে পারি। আর ডিজিটাল পিন হচ্ছে যেগুলোর মান হচ্ছে আমার কি ২ টা স্টেটে থাকে। সেক্ষেত্রে ডিজিটাল পিন গুলো ইউজ করতে পারি। তো এগুলো আমরা পরে এটা নিয়ে আরো দেখব। আ তো টুকটাক আমরা এমনে এখানে যে সফটওয়্যারটা ইউজ করা হয় এটা হচ্ছে Arduino IDE। Arduino IDE এটা ইন্টারনেট থেকে ফ্রিতে নামানো যায়। এটা যেহেতু ওপেন সোর্স এটা ফ্রি। Arduino IDE সার্চ দিলেই কিন্তু ডাউনলোড করা যাবে। এটার কিন্তু ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে জিপ ফরম্যাট ইউজ করা যাবে। আরেকটা হচ্ছে আমরা চাইলে ডাইরেক্ট exe ফাইলটা ইনস্টল করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো মোটামুটি এটাই আমরা নেক্সট ল্যাবে কিন্তু আ Arduinoর প্রোগ্রামিংটা ওটাতে ঢুকে যাব, সফটওয়্যারটাতে ঢুকে যাব। তো মোটামুটি এটাই আমাদের এখানে Arduino নিয়ে আমরা টুকটাক জাস্ট ইন্ট্রোডাকশন টা দেখলাম। তো এটার নাম ছিল কি? ইন্ট্রোডাকশন টু Arduino Uno R3 যে বোর্ডটা নিয়ে আমরা কাজ করব এই ল্যাবে। তো আমি এই ল্যাবের বিষয় বলছিলাম কি এটাতে থিওরিটিক্যাল বেশি, প্র্যাকটিক্যাল কয়েকটা কাজ আছে। সিমুলেশন মনে হয় ২ টা আছে। প্র্যাকটিক্যাল ১ টা, সিমুলেশন প্রবাবলি ২ টা হবে।
প্র্যাকটিক্যাল 2টা, সিমুলেশন, আর বাকিগুলো আপনার অলমোস্ট থিওরি টাইপের। তো এখানে রিপোর্ট লিখতে হলে এই ফরম্যাটে লিখতে হবে, এক্সপেরিমেন্ট নাম্বার থাকবে, নেম থাকবে, অবজেক্টিভ আমি লিখে দিয়েছি এখানে। আর অবজারভেশনে হচ্ছে আমাদের কি লিখতে হবে, অবজারভেশন আমাদের প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে, প্যারাগ্রাফ স্টাইলে। তো প্যারাগ্রাফ স্টাইলে আমরা চাইলে 3টা প্যারাগ্রাফে ডিভাইড করতে পারি। প্রথম প্যারাগ্রাফে আমরা হোয়াট ইজ আর্ডিনো এই বিষয়ে লিখতে পারি। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা এখানে কি একটা আর্ডিনোর পিন আউট, এটা একটু খেয়াল রাখো, পিন আউট। পিন আউট মানে হচ্ছে কি প্রত্যেকটা পিন লেবেল করা। এই ডায়াগ্রামটা চাইলেও কেউ দিতে পারে, এই যে আমার স্লাইড থেকে নিয়ে এই ডায়াগ্রামটা হাতে আঁকার জন্য কিছু ডায়াগ্রাম হিডে স্যার চলে গেছে নাকি? তুই পড়া না, তুই আসিস না। ড্রিম ভাই, হে আমাকে হোস্ট কেন জিজ্ঞেস করতেছে যে এটা কে রে? আমি তুই কেমন পড়ানোর জন্য আর কি। কোর্স কি নিব জানি না ভাই, পড়ালেখা। এত ছেলেরা ভালো খুব ভালো পারফেক্ট সিজি তারা, নেওয়া ফলাফল এগুলো বলে। পড়া পড়া। ছুটি দিয়ে দিছি, মেয়েরা স্লাইড শেয়ার কর। ছুটি দিয়ে দিছি সবাইকে, যা তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। ঘুমের আচ্ছা ভিতর স্যার, স্লাইড ছাড়া কিছু দেখাইছে, কিছু বলছে উল্টাপাল্টা? বলছে তো গালে উল্টা দিতে পাল্টা হবে, মানে, তোকে গালে উল্টা দিতে পাল্টা হবে। মানে তোরা আই চুয়ে মিন ফেলছে এখানে। কিছু কোর্স নিয়ে কিছু বলছে? বলছে আমি বলছে ঘুম থেকে তোকে উঠছি বলে 11টা আগে থেকে দিয়ে 30 ফেলছে। তুই নাকি স্যারের সাথে বিয়া করছো। 11:30 দেখা হচ্ছে জীবনে প্রথমবার একবারই বেয়াদবি করে ফেলছি, তাই না? স্যার স্যারও বলে হায় এখন হায়, রিস্ক নিতে মাইন্ডে চাচ্ছে না শেষ। আর আমাদের মতো। হোস্ট কে এটা কেমনে দেখবো যে রে? জানি দেখে।
আচ্ছা, হ্যালো সবাই শুনতে পারতেছে? জি স্যার স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কোথায় জানি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, না কোন সাইডে মনে আছে? স্যার রিপোর্টে, ওই রিপোর্টের ওখানে। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, রিপোর্টটা সবাই বুঝছিল? এই যে লাস্টে আমি যে অবজারভেশনের বিষয়টা বলছিলাম, বুঝছি স্যার। তো এখানে লিখতে হবে আর্ডিনোর বিষয়ে প্রথম প্যারাগ্রাফে, দ্বিতীয় প্যারাগ্রাফে হচ্ছে পিন আউট অফ আর্ডিনো। এটা নেটে দিলে চলে আসবে, কিন্তু নেটে দিলে চলে আসবে পিন আউট অফ আর্ডিনো। আচ্ছা, কে কানেক্ট হতে চাচ্ছে? স্যার এখন একটা স্যার ফিগার নাকি বল। অনেকে ঢুকতে পারতেছে না, ওদেরকে একটু হ্যাঁ accept করুন। হ্যাঁ হ্যাঁ অনেকেরই হ্যাঁ, ঠিক আছে। তো পিন আউটটা কি সবাই বুঝছে? পিন আউটটা কিরকম হবে? ডায়াগ্রামটা মোটামুটি এটা যদি খোঁজা যায়, মানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের ডায়াগ্রাম। আমি আচ্ছা, সমস্যা না হলে আমি হয়তো গ্রুপে দেখি একটা দেওয়া যায় কিনা। তো যাই হোক, তাইলে এটা গেল। তো কারো কি ডাউট আছে এই ল্যাবটা নিয়ে? এখানে ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারে। আমরা সেক্ষেত্রে থিওরিতে চলে যাব আর কি। স্যার ডায়াগ্রামটা কি অনলাইন থেকে নিয়ে নিব? হ্যাঁ, অনলাইন ঢাকা থেকে। হ্যাঁ, অনলাইন থেকে যদি পিন আউট অফ আর্ডিনো এটা যদি লেখা হয় তাহলে চলে আসবে। স্যার এক্সপেরিমেন্ট 1 এর জন্য কি ডায়াগ্রাম গুলো তো লাগবে না? না না, এক্সপেরিমেন্ট ওয়ানে আচ্ছা ডায়াগ্রাম লাগবে না। ওই যে যদি ট্রান্সফর্মারের একটা ছোট ডায়াগ্রাম, যেটা আমরা এসএসসি লেভেলে যদি মনে থাকে, ছোট করে যে ডায়াগ্রাম গুলো থাকে ওগুলো দেয়া যায় আর কি। ধরো একেবারে যদি রিপোর্টের একটা দুইটা ডায়াগ্রাম দিলে দেখতে মানে সুন্দর হয় আর কি। ওই যে যেগুলো হাতে আঁকানো যায়, আঁকা যায় এরকম ডায়াগ্রাম দিতে হবে। বেশি কমপ্লিকেটেড ডায়াগ্রাম দেওয়ার দরকার নেই। ঠিক আছে। আর কারো ডাউট আছে বা কোনো প্রশ্ন আছে ল্যাব রিলেটেড? স্যার রিপোর্টের একটা স্যাম্পল দিব বলছে, এটা একটু দিয়ে দিলে ভালো হয়েছে। হ্যাঁ, আমি ওটা দেখি। আচ্ছা ওইটা স্যাম্পলটা আমি রেডি করে দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা, তাইলে এটা আশা করি সবার কারো কোনো ডাউট নাই এটা রিলেটেড। তাইলে এটা গেল। তাইলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, কয়জন আছে এখানে। এরপর আমরা থিওরিটা শুরু করলে ওইখানে স্ক্রিনশটটা নিব। তাহলে কয়জন আছে আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই, কারণ এরপর কিন্তু আর কাউন্ট হবে না, একটু লম্বা। স্ক্রিনশটটা কেমনে নেওয়া? আচ্ছা, আহিম। তারপর হচ্ছে এখানে যদি লিস্ট আকারে আসে না, লিস্ট আসলে ক্লিকে চলে আসে। আচ্ছা, আব্দুল্লাহ ইফতিকার আল আলম গেল। তারপর মোহাম্মদ আয়াস, ওকে, ওটাও দেওয়া হয়েছে। মেহরাজ থেকে শুরু করে ইব্রাহিম, ওকে। তারপর শাহাদাত হোসেন থেকে শুরু করে কপি করলাম। আচ্ছা, ওকে ওকে। তাহলে আমি এখানে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম। অ্যাটেন্ডেন্সটা আমি সেভ করে রাখি একটু। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাবের অ্যাটেন্ডেন্স। ল্যাব। স্যার 15 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি আরেকটা লিংক দিব। এটা আমাদের তো ল্যাব ক্লাস শেষ হলো, আমি আরেকটা লিংক দিচ্ছি। ওটা হচ্ছে আমাদের থিওরি ক্লাসেরটা আর কি। ঠিক আছে, তো আমি ক্লাস এটা এন্ড করে দিচ্ছি, এরপর আমি আরেকটা লিংক দিচ্ছি। ওকে ওকে এইটার কোর্সের কোড হচ্ছে 22241।
আমরা একটু আগে যেটা করলাম ওটা হচ্ছে EEE 2422, যেটা ল্যাব, এটা 2 ক্রেডিট আওয়ার্স এর। তো আমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে 10 মার্কস আমরা পাবো। এরপর হচ্ছে আমাদের ক্লাস টেস্ট আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই দুইটা মিলে হচ্ছে 10 মার্ক হবে। আর মিড টার্মে আমাদের 30 মার্ক হবে, আর হচ্ছে ফাইনালে আমাদের 50 মার্ক থাকবে। এটা মোটামুটি। তো আমরা যদি দেখি মিড টার্মে আমাদের কতটুকু থাকতেছে, আমরা যদি এখান থেকে দেখি, আমাদের এখানে 6টা উইক দেখাচ্ছে ওরা, 6টা উইক আমাদের দেখাচ্ছে। তো আমাদের আসলে মোটামুটি লেকচার হচ্ছে 7টা হবে আর কি, 7টা লেকচার হবে। আর এখানে কিছু কিছু টপিক বাদ দেওয়া আছে, বেশিরভাগ টপিক বাদ দেওয়া আছে। তো তাহলে মিড টার্মের আগে আমাদের হচ্ছে এখানে কি 7টা লেকচার আছে, আর হচ্ছে আমাদের 6টা উইক আছে। এখন 6টা উইক থেকে আমাদের হয়তো একটা উইক কেউ আসে নাই, প্রথম যেটা উইক ছিল এই ক্লাসটাতে কেউ আসে নাই, আর একটা তো ক্যান্সেল গেল ক্লাস। তো ওগুলো আমরা চাইলে পরে রিকভার করতে পারবো, যেহেতু আমাদের সিলেবাসটা আমরা ঈদের পর কিন্তু একটাই ক্লাস পাবো, ঈদের পর কিন্তু একটাই ক্লাস পাবো। তো তাহলে মোটামুটি আমাদের কভার করা লাগবে। আর রোজার মধ্যে যেহেতু ক্লাসগুলো সব মোটামুটি 95% ক্লাসগুলো কিন্তু রোজার মধ্যেই করতে হচ্ছে, কারণ রোজার পর রোজার ছুটির ঈদের ছুটির পর হচ্ছে ক্লাস মনে হয় 1 সপ্তাহ হবে, যতটুকু একাডেমিক ক্যালেন্ডারে দেখলাম আর কি। তো যাই হোক, এগুলাই আমাদের টপিক মোটামুটি। তো আমরা যদি লেকচার 1-এ আসি, আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ড্রাইভস, যেটা সবাই, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। যেটা আমি আচ্ছা, তো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ড্রাইভস। তো এটার মধ্যে আমাদের 3টা পার্ট আছে, 3টা লেকচার আছে। আর ট্রান্সফরমারের পার্টের মধ্যে আমাদের 2টা লেকচার আছে, ডিসি মোটর ড্রাইভের মধ্যে আমাদের 2টা লেকচার আছে। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে এখানে 4 যোগ 3, 7টা লেকচার হবে। ওকে, তো এগুলো আমি একটু কমানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব, এক্সামিনার থেকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে, মানে কোনগুলো আমাদের কভার করতে হবে। তো ওখান থেকেও আমি চাইছি স্কুইজ করার যতটুকু সম্ভব, বাট তবুও ওগুলো একটু বড়, বিভিন্ন লেকচারগুলো দেখা যায় অনেক বড়। আর ক্লাসগুলা একটু, মানে যেহেতু এটা থিওরিটিক্যাল, একটু মাঝখানে বোরিং হয়ে যেতে পারে। তো সবাই ওইভাবে থাকবে। তো আশা করি এটা ক্লিয়ার। আমরা চাইলে স্টার্ট করে দিতে পারি, যেহেতু আমাদের সময় কম। আচ্ছা, তাইলে আমি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে যাই। ক্লাসগুলো কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইড ভিত্তিক হবে। আচ্ছা, এখানে আচ্ছা গেল, এখানে কি সাউন্ডটা আসবে কিনা? আচ্ছা, এখন আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে এটা। আর স্লাইডটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাইলে কাজ করতেছে এটা। তো আমাদের আমি বলছিলাম কি, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ড্রাইভস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এটার মধ্যে হচ্ছে 3টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা লেকচার হবে। তো আমাদের এই ক্লাসের মধ্যে আমাদের ফার্স্ট এই লেকচারটা মোটামুটি এটা আমরা করতে যাচ্ছি। তো এখানে আমরা মোটামুটি কম বেশি টুকটাক ইন্ট্রোডাকশন শুরু হবে। আর ইলেকট্রিক্যাল ড্রাইভ যে মিনিংটা আছে, এটাকে আমরা একটু এটা দেখি, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ড্রাইভ। আচ্ছা, আচ্ছা এডমিট করলাম। তো এই কোর্সের আমাদের নাম হচ্ছে কি, ইলেকট্রিক্যাল ড্রাইভস এন্ড ইনস্ট্রুমেন্টেশন। তো ইলেকট্রিক্যাল ড্রাইভসটা মূলত কি, আমরা জানি হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন, যেটা আমরা যদি এখানে দেখি, ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে কি এ ডিভাইস, যেটা হচ্ছে কি এদের মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, আর না হলে কি ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। তাহলে ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে কি,
মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে নিতে পারে অথবা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। এখন মেকানিক্যাল মিনিং হচ্ছে কি ফোর্স রিলেটেড, যে কোনো কিছু ফোর্স রিলেটেড হলে ওটাকে আমরা মেকানিক্যাল বলি। তো যেমন যদি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে নেয় সেক্ষেত্রে এটাকে আমরা নাম দিচ্ছি কি জেনারেটর। তো জেনারেটরে যেটা হয় মানে এই যে ইয়াটা ঘুরতে থাকে, শ্যাফট যেটা আমরা যেটাকে শ্যাফট বলি আর কি, বা মোটরের মেতে যেটা থাকে মাঝখানে যেটা মোটরের মধ্যে ঘুরতে থাকে ওটাকে আমরা বলি হচ্ছে শ্যাফট। তো ওই শ্যাফটটা আমরা যদি ঘুরাই তাইলে ওখান থেকে মেকানিক্যাল এনার্জি, আমরা যে হাত দিয়ে ঘোরাচ্ছি আমাদের কিন্তু কিছু এনার্জি চলে যাচ্ছে এখানে, ওই এনার্জিটা কনভার্ট হয়ে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, যেটাকে আমরা বলি জেনারেটর। আর আমরা যদি ইলেকট্রিক্যাল এনার্জিটা যদি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি তখন আমরা ওই মেশিনকে বলি হচ্ছে মোটর। তাহলে মোটরে আমরা জানি হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি যদি দিই তাইলে ওটা আমাদেরকে মেকানিক্যাল এনার্জি দেয়। তো এটাই মোটামুটি আমরা ইলেকট্রিক্যাল মেশিন নিয়ে জানি। এখন এই মেশিনগুলো চালানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিন্তু কিছু ডিভাইস লাগবে। ওই ডিভাইসগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রাইভ। ইলেকট্রিক্যাল ড্রাইভ নামটা এরকম কারণ ও হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনকে ড্রাইভ করে। কারণ আমরা যদি ধরো একটা ইলেকট্রিক্যাল মেশিন ডাইরেক্ট সাপ্লাই তো কানেক্ট করে দিই, এখন ওটা আমরা কিন্তু ওর স্পিড কন্ট্রোল করতে পারবো না, আর ও কোন দিকে ঘুরবে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো না। তো ওগুলা কন্ট্রোল করার জন্য যে ডিভাইসটা ইউজ করি এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো এর আগে আমরা বেশি মোটর জেনারেটর ওইদিকে যাওয়ার আগে আমরা একটু কিছু বেসিক যেগুলো এসএসসি এইচএসসি বা বিভিন্ন ফিজিক্সে পড়ানো হয়েছে আমাদের ফিজিক্স 1 কোর্স বা এগুলাতে, তো ওগুলো আমি টুকটাক আগে দেখাই দিচ্ছি। তো ইলেকট্রিক্যাল মেশিন কিন্তু ঘুরে হচ্ছে সার্কেল টাইপের, সার্কুলার মোশনে কিন্তু ঘুরে। তো যেহেতু সার্কুলার মোশনে ঘুরে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সার্কুলার মোশন রিলেটেড যে ফিজিক্স গুলো এগুলো জানতে হবে আগে। সার্কুলার মোশন রিলেটেড যে ফিজিক্স গুলো আছে এগুলোর আমাদের কিছু ধারণা লাগবে। তো আমরা জানি যে কোনো অবজেক্ট যদি সার্কেলে ঘুরে, তো আমরা যদি এখানে দেখি যেমন এই অবজেক্টটা হচ্ছে কি সার্কেলে ঘুরতেছে, এটা একটা সার্কেল, এখানে একটা অবজেক্ট কিন্তু ঘুরতেছে। এখন ও যখন ঘুরতেছে ও কিন্তু আসলে আমরা যদি ওর কেন্দ্রবিন্দু যেটা সেন্টার থেকে যদি আমরা ওকে কনসিডার করি তাহলে সাপোজ ও এই পয়েন্টে চলে আসছে, ও ছিল এ তে, ও চলে আসলে বি তে। এখন ও তো একটা দূরত্ব পজিশন, ঠিক আছে? তো অ্যাঙ্গেলটা হচ্ছে কি অ্যাঙ্গুলার পজিশন। তো অবজেক্ট যখন সার্কেলে ঘুরে ও হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অতিক্রম করে, ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গুলার পজিশন, এটা দিয়ে আমরা ডেনোট করি। তাইলে ওই যে অ্যাঙ্গুলার পজিশনটা টেটা, এটাকে যদি আমরা টাইম দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাইলে আমরা যেটা পাবো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওর স্পিডটা কত ওটা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি ওটাকে যদি টাইম দিয়ে ভাগ করে দিই মানে ওর কত টাইম লাগছে ওই অ্যাঙ্গেলটা কভার করার জন্য, ওইটা যদি টাইম দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা যে উত্তরটা পাবো এটা হবে আমাদের কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই যে শব্দটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটার সিম্বল হচ্ছে ওমেগা। তো এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা অনেক সময় যেটা থাকে আমরা স্লাইড দেখা যাচ্ছে না যে স্যার। স্লাইড কি দেখা যাচ্ছে না? না স্যার আমি তো দেখতেছি না স্যার। স্যার যাচ্ছে স্যার। আচ্ছা স্যার স্লাইড দেখা যাচ্ছে বলতে স্যার আমি ফার্স্ট পেজে দেখতেছি এখনো। ও আচ্ছা, এটা আটকে আছে না? জি স্যার ফার্স্ট পেজে দেখা যাচ্ছে। চেঞ্জ হচ্ছে এখন দেখো তো। না স্যার, না স্যার। না স্যার। ও আচ্ছা ফ্রিজ হয়ে গেছে তাইলে। আচ্ছা দাঁড়াও আমি আবার এটা শেয়ার করতেছি, এটা মাঝে মধ্যে হয়, ঠিক আছে? ওটা বলতে হবে, ঠিক আছে? ওটা বললে, কারণ ওই যে এটা হচ্ছে টেকনিক্যাল এরর আর কি, গুগল মিট বা এই যে সফটওয়্যার গুলো ফ্রিজ হয়ে যায়। আচ্ছা আমি তাইলে এটাই শেয়ার করি, যেহেতু এটাকে এক্সিট করে দিই। আচ্ছা এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার এখন ঠিক জি আছে। স্যার। চেঞ্জ হচ্ছে? জি স্যার। আচ্ছা
আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলতেছিলাম হচ্ছে কি, একটা অবজেক্ট অ্যাঙ্গেলে ঘুরলে, সার্কেলে ঘুরলে ওর কিন্তু একটা অ্যাঙ্গেলের কি থাকবে, অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। এই যে আমরা যদি এভাবে নিই, তাহলে অবজেক্টটা যদি এখানে থাকতো এ পয়েন্টে, এখান থেকে এখানে গেল বিতে, তো আমাদের এই যে অ্যাঙ্গেলটা অতিক্রম করলো, ধরো আমরা এটা 30 ডিগ্রি ধরে নিই, তাহলে এখানে কি একটা অ্যাঙ্গেল অতিক্রম করছে, এটাকে আমরা থিটা বলি আর কি। তো এটা 30 ডিগ্রি, 20 ডিগ্রি, যে কোনো ডিগ্রি হতে পারে। এই যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ দিয়ে দিই, মানে ও এ থেকে বি তে কতটুকু টাইম নিছিল যাওয়ার জন্য, তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে যে মানটা পাবো ওটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিডও বলতে পারি আমরা। তো এই যে অ্যাঙ্গেলটা আমি বললাম 30 ডিগ্রি, এখন এই অ্যাঙ্গেলটা নর্মালি ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টরা হচ্ছে রেডিয়ানে ডিনোট করে থাকে, রেডিয়ান। তো আমরা যদি পড়ে থাকি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই সূত্রটা আমরা ইউজ করে যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। তো এটাকে ইউজ করে আমরা যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তাইলে এই যে টেটার জায়গায় যদি আমি রেডিয়ান বসাই দিই, সেক্ষেত্রে আমার ওমেগাটা আসবে। স্যার লিখতেছেন যে এগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার লিখতেছেন যে এগুলো স্যার দেখা যাচ্ছে না। আর কেউ কি দেখতে পারতেছে এটা? না স্যার, আপনার লেখা দেখা না স্যার, লেখাগুলো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, স্লাইড গুলো দেখা যায়, লেখাগুলো দেখা যাচ্ছে না। না স্যার। ও, এটা তো আরেক সমস্যা। আচ্ছা, দাঁড়াও, এটা কিসের সমস্যা বুঝলাম না। আচ্ছা, না হয় আমি তাহলে ট্যাবে শেয়ার করি, তাহলে ওইটা সুবিধা হবে। এটা তাহলে ওটা শেয়ার করি, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, পিডিএফটাতে কিন্তু লেখা দেখা যাচ্ছিল, ঠিক না? পিডিএফটাতে কিন্তু আগে আমরা ল্যাব করছিলাম, ওটাতে কিন্তু দেখা যাচ্ছিল। আচ্ছা, আমি তাহলে পিডিএফটাই মোটামুটি শেয়ার করে নিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। পিডিএফ ভার্সনটা নিই। হ্যাঁ, এটা সুবিধা। দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পিডিএফ ভার্সনটা। মাঝে মধ্যে পাওয়ার পয়েন্ট গুলো ডিস্টার্ব করে, স্লাইড ভার্সন গুলো। আচ্ছা, আমি লিখতেছি, দেখো লেখাগুলো কি দেখা যায় কিনা। লেখা দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে তাহলে। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলি, যেহেতু এটা আমরা স্কিপ করলাম। আচ্ছা, তাইলে আমি যে এটা বলছিলাম হচ্ছে, আমরা যদি একটা ধরো এরকম একটা সার্কেল নিই, একটা অবজেক্ট হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে, তো এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তো এই অ্যাঙ্গেলটা সাপোজ হচ্ছে কি টেটা হলো। তো এটা তো নর্মালি আমরা সবাই জানি ডিগ্রিতে হয়। তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিন্তু আসবে কি ডিগ্রি পার সেকেন্ডে, ডিগ্রি পার সেকেন্ডে আসবে, যেহেতু আমরা অ্যাঙ্গেলটা টেটাটা নিয়েছিলাম ডিগ্রিতে। এখন নর্মালি কিন্তু ডিগ্রিতে নেওয়া হয় না, এটা নেওয়া হয় রেডিয়ানে। তো আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। তো এই সূত্রটা ইউজ করে আমরা চাইলে ডিগ্রিটিকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের টেটাটা হয়ে যাবে রেডিয়ান, আর টাইমটা সেকেন্ডে আসে, তাইলে ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ডে, ওমেগার ইউনিটটা হবে রেডিয়ান পার সেকেন্ডে। তো ওই ওমেগাটাকে আমরা লিখবো ওমেগা এম, ওমেগা এম লিখবো, যেটাতে হচ্ছে আমরা টেটাটা রেডিয়ানে বসাইছিলাম। এখন টেটাটা কিন্তু আরো ডিফারেন্ট টাইপে বসানো যায়। আমরা টেটাটা চাইলে রেভলিউশনস পার সেকেন্ডে বসাতে পারি। রেভলিউশনস, আমরা টেটাটা চাইলে রেভলিউশনসে দিতে পারি। রেভলিউশনস কি মানে একবার ঘোরা,
এটা হচ্ছে একটা রেভলিউশন, 2 বার ঘোরা আরেকটা রেভলিউশন, 3 বার ঘোরা আরেকটা রেভলিউশন। ঠিক আছে, যেমন এই যে একটা সার্কেল যদি আমি নিই, তাইলে আমি একবার ঘুরে আসলাম এখান থেকে, একটা রেভলিউশন, 2 বার ঘুরে আসলাম, 2টা রেভলিউশন। তাইলে এইভাবে যদি আমি রেভলিউশন নিই, সেক্ষেত্রে আমার যে ওমেগাটা আসবে সেটা রেভলিউশনস পার সেকেন্ডে আসবে। কিন্তু আমাদের এটা এফএম এ কনভার্ট হয়ে যাবে। তাহলে মোটামুটি এগুলা হচ্ছে কনভার্সন ওমেগার। আচ্ছা, এরপর আমরা যদি ওমেগা যেটা পাইছি, ওমেগাটা যদি আমরা টাইম দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেয়ে যাব। তো এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা আমাদের হবে রেডিয়ান্স পার সেকেন্ড স্কোয়ার্ড। আমরা ওমেগার যদি রেডিয়ান পার সেকেন্ড নিয়ে নিই, তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড হয়ে যাবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা। আর এটা সিম্বল হচ্ছে আলফা। এটা গেল। এরপর আচ্ছা, কেউ কি মেসেজ দিচ্ছে নাকি? আচ্ছা, ছবিটা আমি নিয়ে নিছি, একজন মনে মেসেজ দিছে, ছবিটা আমি নিয়ে নিছি, সমস্যা নাই। পুরো ছবিটা আমি নিয়ে নিছি, যারা উপস্থিত ছিল ওই সময়, তো সমস্যা হবে না। আচ্ছা, এরপর সবাই আমার কি লেখা আর হচ্ছে কথাটা শোনা যাচ্ছে স্লাইড সহ? জি স্যার। আচ্ছা, তা এরপর আমরা যাচ্ছি আরেকটা টপিকে, যেটার নাম হচ্ছে টর্ক। টর্ক। এখন আমাদের অবজেক্ট যখন সার্কেলে ঘুরবে, তখন ওর উপরে কিন্তু একটা ফোর্স থাকবে, ওর উপর একটা ফোর্স থাকবে। ওই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে টর্ক। ওই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে কি? টর্ক। এই অবজেক্টটা যেমন ঘুরতেছে, ঘুরার সময় ও যে ফোর্সটা সামনের দিকে যে ফোর্সটা দিচ্ছে, এটাকে আমরা বলি টর্ক। এটা ঘোরার ক্ষেত্রে এই নামটা ইউজ করা হয়, টর্ক। নাইলে এটার আরেকটা নাম হচ্ছে মোমেন্ট। মোমেন্ট বলে আর কি, আরেকটা নাম। আরো কয়েকজন আছে। তো টর্কটা হচ্ছে কি? আমাদের অবজেক্টটা যখন সার্কেলে ঘুরবে, ওই যে ফোর্সে ও হচ্ছে ঘুরতেছে, এটাকে আমরা বলি হচ্ছে টর্ক। এখানে একটা টেকনিক্যাল ডেফিনিশন দেওয়া আছে। টর্ক হচ্ছে প্রোডাক্ট অফ দি ফোর্স অ্যাপ্লাইড টু দি অবজেক্ট and the smallest distance between the line of action of the force and the object's axis of rotation. তো এটা যদি আমি একটু সোজা ভাষায় বলি, যদি আমাদের সার্কেলটা এইভাবে থাকে, সাপোজ এটা গেল, সাপোজ আমাদের অবজেক্টটা এভাবে আছে। আচ্ছা, আমাদের এটা নেক্সট পেজেও আছে, চাইলে ওখান থেকেও নেওয়া যায়। তো এখানে আমরা যদি ফর্মুলাটা দেখে থাকি, আমরা টাউকে হচ্ছে টর্ককে ডিনোট করে হচ্ছে টাউ সিম্বল দিয়ে, এই সিম্বলটার নাম হচ্ছে টাউ। আর আমাদের যে ফোর্সটা পাইছি, ফোর্স, সো সাপোজ ফোর্সটা হচ্ছে 3 নিউটন, আর সেন্টার থেকে দূরত্বটা সাপোজ হচ্ছে আমাদের 2 মিটার। তাইলে এই যে ফোর্স আর হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, এই দুইটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাইলে 90 ডিগ্রি, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, কি বলছে? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাইলে আমাদের কাছে যদি ফোর্স থাকে আর পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকে, দুইটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা পাবো এটা টর্ক পেয়ে যাব। আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন,
আর ডিস্টেন্সের হচ্ছে মিটার, তাহলে আমাদের টর্কের ইউনিট হবে নিউটন মিটার। টর্কের ইউনিট হবে নিউটন মিটার। আর আমাদের ফোর্সটা কিন্তু অনেক সময় কি এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, অনেক সময় অ্যাঙ্গেলে চলে আসতে পারে। যেমন আমি যদি এখানে দেখাই, ধরো আমার ফোর্সটা অনেকটা এইরকম, ঠিক আছে, তাইলে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, এখন কিন্তু 90 ডিগ্রি না, কিন্তু এখন এটা কিন্তু ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এফ ইন্টু আর সাইন থিটা, এফ ইন্টু আর সাইন থিটা, এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি। তাইলে এটার বিবরণ এই নেক্সট স্লাইডে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু এটার বিবরণ দেওয়া আছে। তাহলে টিটা আমরা কোনটা ধরবো এটা কিন্তু এখানে বলা আছে, টিটা আমাদের ধরতে হবে এইটা, এই অ্যাঙ্গেলটাকে আমাদের টিটা ধরলেই আমরা মোটামুটি পেয়ে যাব। আর আমাদের এটা না থাকলে এই যে এটা থাকলেও হবে, এই অ্যাঙ্গেলটা, এটা যদি পেয়ে যায় এটাকে আমরা কি করব, 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা। তো এখানে যাই হোক, তো আমাদের হচ্ছে কি এই যে টেটা, এই অ্যাঙ্গেলটা প্রয়োজন। এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই আমরা ওটা জাস্ট এখানে পুট করে দিলে হচ্ছে এই যে এফ ইন্টু আর সাইন থিটা। আরটা হচ্ছে বরাবর এই যে সেন্টার থেকে অবজেক্ট পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, আর এফটা হচ্ছে ফোর্স, থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা একটু খেয়াল রাখতে হবে, থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো আশা করি এত কমপ্লিকেটেড আসলে এক্সামে আসবে না, আমাদের এটা ইজিলি দেয়া থাকবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। আচ্ছা, এরপর গেল আমাদের যদি ওয়ার্ক বের করতে হয়, তাহলে টাউটাকে টিটার সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে। টাউ মানে হচ্ছে টর্ক, টিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা দেখলাম। তাহলে অ্যাঙ্গেলের সাথে টাউটা গুণ করে দিলে আমরা ওয়ার্ক পেয়ে যাব। আর পাওয়ারটা হচ্ছে কি টাউর সাথে ওমেগা, টাউ এর সাথে টর্কের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে গুণ করে দিলে আমরা পাওয়ার পেয়ে যাব। তো এটা মোটামুটি এরপর আমরা জানি একটা অবজেক্ট যদি এইভাবে যায়, স্ট্রেট যাচ্ছে, একটা অবজেক্ট স্ট্রেট একটা রোডে যাচ্ছে, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যেটা সেকেন্ড ল অফ মোশন, ওটা অনুযায়ী আমরা একটা সূত্র বা ইকুয়েশন জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে ওর উপর যে ফোর্সটা পড়তেছে এটা হচ্ছে ওর ম্যাসের সাথে অ্যাক্সেলারেশনের গুণফল। ওর ম্যাস আর অ্যাক্সেলারেশন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ওর উপর কত ফোর্স পড়তেছে ওটা কিন্তু পেয়ে যাব। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এখন এটা হচ্ছে কি অবজেক্ট যদি স্ট্রেট লাইনে যাচ্ছে, কিন্তু অবজেক্ট যদি সার্কেলে যায় সেক্ষেত্রে এটাকে কিন্তু মডিফাই করা লাগে। আমরা বলছিলাম সার্কেলে যখন অবজেক্ট যাচ্ছে ওর ফোর্সের নাম হয়ে যায় টাউ, ওর ফোর্সের নাম হয়ে যায় কি টাউ। তাইলে এফ এর জায়গায় চলে আসবে কি টাউ চলে আসবে, আর ম্যাসের জায়গায় আমাদের দিতে হবে জে, মোমেন্ট অফ ইনারশিয়া, এটা একটা কনস্ট্যান্ট, জে দিব। আর অ্যাক্সেলারেশন আমরা জানি সার্কেলে ঘুরলে অ্যাক্সেলারেশনটা হয়ে যায় অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, তাহলে আমরা আলফা দিলাম। তাহলে মোটামুটি এটা হচ্ছে নিউটনস ল অফ রোটেশন, নিউটনস ল অফ রোটেশন। তাহলে যে অবজেক্টটা ঘুরবে ওর জন্য এই লটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এটা আমাদের টু দরকার নাই। আচ্ছা, আচ্ছা এখানে এটা আমরা পরে দেখি একটু পর। আচ্ছা আচ্ছা, এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডে চলে যাই, আমাদের যে মেইন টপিকটা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কেমনে তৈরি হয় বা এটা আমরা টুকটাক এখানে দেখব। তো একটা বিষয় বলি, আমাদের কাছে যদি একটা ওয়্যার থাকে, সাপোজ এরকম একটা ওয়্যার আছে, এখন ওই ওয়্যারের মধ্যে আমি কি করলাম, কারেন্ট প্রবাহ করালাম। এই যে অ্যারোটা দেখাচ্ছে, অ্যারো মানে কারেন্টটা উপর থেকে নিচে যাচ্ছে। এখন যেটা হবে, কারেন্ট যদি ওর মধ্যে প্রবাহ করে ওয়্যারের মধ্যে, তাহলে ওর আশেপাশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, ওর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সবার কাছে কি এটা ক্লিয়ার? সবার কাছে কি এই জিনিসটা ক্লিয়ার যে ওয়্যারের মধ্যে যদি কারেন্ট পাস হয় তাহলে ওর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? জি স্যার। জি স্যার।
ঠিক আছে, তো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটার কিন্তু একটা ইন্টেন্সিটি থাকবে। এই ইন্টেন্সিটিকে আমরা বলি এইচ, এইচ দিয়ে ডিনোট করি, আর কারেন্টটা আমরা ডিনোট করি আই দিয়ে। ঠিক আছে, তো এখন ইন্টেন্সিটিটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমরাও কারেন্টটা কিন্তু পেয়ে যাব। এটা আসলে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা, এটার প্রুভিংটা আমাদের যেহেতু নাই, আমরা মোটামুটি তো এটা হচ্ছে কি অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ারস ল হচ্ছে বলতেছে হচ্ছে কি আমাদের কারেন্ট যেটা আছে, কারেন্টটা যদি একটা ওয়্যারের মধ্যে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন এই জিনিসটা যদি আমি ইকুয়েশন ওয়াইজ লিখি তাহলে এইভাবে আসবে। এখন এটা এইভাবে কেমনে আসছে ওটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, তাই এটা একটু বুঝতে কষ্ট হবে। এটা কিন্তু এইভাবে কেমনে আসছে, কারণ এটা আরেকটা কোর্সের পার্ট। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, একটা কোর্স আছে ওটার পার্ট। তো যাই হোক, তো অ্যাম্পিয়ারস লটা আসলে মোটামুটি আমরা এটা লিখে দিলে হবে আর কি, কারো যদি বুঝতে কষ্ট হয়। আর এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর আই নেট যেটা, এটা হচ্ছে কারেন্ট। যাই হোক, আমরা তাইলে এখানে ওইটা টুকটাক দেখলাম। এখন আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা আয়রন বার নিব। এখানে যে বারটা দেখা যাচ্ছে, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যায় না, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি, বারবার ডিসকানেক্ট হয়ে যায়। এখন মনে হয় দেখা যাচ্ছে, দেখা যায় এখন। জি স্যার। আচ্ছা, একটু মানে বলিও, মানে মাঝখানে যদি ডিসকানেক্ট হয়ে যায়, কারণ এটা ওই যে টেকনিক্যাল বিষয় তো, অনলাইনে নিলে মাঝখানে মাঝখানে ডিসকানেক্ট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, কথাটা ভাঙা আসে, তো এগুলা টুকটাক হবে আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা একটা আয়রন বার নিচ্ছি, লোহার একটা বার নিব। এই বারের মধ্যে একটা আমরা ওয়্যার পেঁচাবো। এখানে একটা ওয়্যার দেখা যাচ্ছে, ওয়্যারটা পেঁচানো আছে। এই ওয়্যারের মধ্যে আমরা কারেন্ট পাস করাবো। এখানে আই লেখা আছে, আই মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট আমরা পাস করাচ্ছি, আর এই ওয়্যারটা আমরা পেঁচাচ্ছি হচ্ছে কয়বার, এন টার্নস, এন বার আমরা পেঁচাচ্ছি। তাহলে এন হতে পারে 5, 6। এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6, মানে 6 বার পেঁচানো হয়েছে, তাহলে এন হবে 6। তাহলে এখানে 6 বার পেঁচানো আছে, তাহলে আমরা ওটাকে এন দিয়ে ডিনোট করতে পারি, তাহলে এন টার্নস মোটামুটি। তো আচ্ছা, জয়েন হচ্ছে কেউ, আচ্ছা তাইলে এখানে আমি বলছিলাম কি, একটা ওয়্যার যদি আমরা আগের স্লাইডে বলছিলাম একটা ওয়্যারের মধ্যে যদি কারেন্ট পাস হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে এটার ক্ষেত্রেও হবে। তো আমরা এখানে যদি কারেন্ট পাস করাই তাহলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড is proportional to the amount of current flowing through the conductor. এটার মিনিংটা হচ্ছে আমি কারেন্ট যত বাড়াবো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ততই বাড়তে থাকবে। আর আরেকটা বিষয়, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তারের আশেপাশে আছে, এটা কিন্তু আয়রনকে কাট করবে। এখন আয়রনের কাজ কি, আয়রন কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডকে শুষে নিবে বা অ্যাবজর্ব করে নিবে, ওর মধ্যে অ্যাবজর্ব করে নিবে। ঠিক আছে, তো যেই মেটেরিয়াল গুলা ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাবজর্ব করে নেয় এগুলোকে আমরা বলি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এগুলোকে আমরা বলি হচ্ছে কি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এই যে এখানে এই শব্দটা দেওয়া আছে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, তো আমরা আয়রনটা চুজ করছি সেক্ষেত্রে। তো এখান থেকে আমরা যা বুঝলাম, কারেন্ট আমরা যত বাড়াবো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তত বাড়তে থাকবে। এখন ম্যাগনেটিক ফিল্ডকে আমরা যে সিম্বল দিয়ে ডিনোট করি এটাকে আমরা বলি হচ্ছে ফাই। যে সিম্বল দেওয়া হচ্ছে ফাই, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফিল্ড একই শব্দ, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বা ফিল্ড আমরা ডিনোট করে ফাই দিয়ে। আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ডের ঘনত্ব কত, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। আর
এরিয়া, আমি কোন এরিয়াতে এটাকে অ্যানালাইজ করতেছি, এই যে যেমন এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে এই এরিয়াতেও অ্যানালাইজ করতেছে। তাহলে আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে চাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বির সাথে এরিয়া যদি গুণ করে দিই, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স পেয়ে যাবো। মানে এখানে কয়টা ম্যাগনেটিক ফ্লাক্স আছে এটা পেয়ে যাবো। আর আরো একটা ফর্মুলা আছে এখানে যেটা দেখা যাচ্ছে মিউ এন আই এ বাই এলসি। মিউটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। ম্যাগনেটিক পারমিয়েবিলিটি হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট। প্রত্যেকটা মেটেরিয়ালের একটা একটা ম্যাগনেটিক পারমিয়েবিলিটির ভ্যালু থাকে। এটার মিনিংটা হচ্ছে আমি কতটুকু, এই মেটেরিয়ালটা কতটুকু ম্যাগনেটিক ফিল্ডকে অ্যালাউ করবে ওর মধ্যে। তাইলে একটা অবজেক্টের যদি ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বেশি থাকে একটা মেটেরিয়ালের, তাইলে ও কিন্তু বেশি ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবে। আর যদি কম থাকে তাহলে কম অ্যাবজর্ব করবে। তাহলে মানটা দেখে আমরা কিন্তু চয়েস করতে পারবো মানে কাকে নেওয়া যায় ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাবজর্ব করার জন্য। তো মিউ হবে এটা, আর এনটা নাম্বার অফ টার্নস, আই হচ্ছে কারেন্ট, এ হচ্ছে এরিয়া, আর এল সিটা হচ্ছে লেন্থটা। এইটা দিয়ে আমরা চাইলে ফাইটা বের করে নিতে পারো। ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো মোটামুটি এটা গেল। আচ্ছা, আমরা সবাই কম বেশি ইলেকট্রিক সার্কিট নিয়ে আমাদের ধারণা আছে। যেমন এখানে একটা ভোল্টেজ সোর্স দেখাচ্ছে, কারেন্ট পাস হচ্ছে, একটা রেজিস্ট্যান্স আছে। তো একইভাবে আমরা এই কনসেপ্টটা চাইলে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারি। তো ভোল্টেজ, আমরা ভোল্টেজকে কিন্তু অনেক সময় বলি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ বলি। এই ভোল্টেজটা যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা হবে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর কারেন্টটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হবে ফাই, ম্যাগনেটিক ফ্লাক্স। আর রেজিস্ট্যান্সটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হবে রিলাক্টেন্স। তাইলে ম্যাগনেটিক সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে কি, মানে কারেন্টকে কতটুকু বাধা দেয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ইলেকট্রিক সার্কিটে। আর ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডকে কতটুকু বাধা দেয়, এটা হচ্ছে রিলাক্টেন্স আর। আর ফাইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এফটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স আমরা একটা ফর্মুলা জানি ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, V ইজ ইকুয়াল টু আই আর। এই ফর্মুলাটা আমরা জানি। তো এটা ইলেকট্রিক সার্কিটের জন্য। তাহলে ম্যাগনেটিক সার্কিটের জন্য একই ফর্মুলা লিখতে পারি। আমি বলছিলাম V হবে F, যেটা ম্যাগনেটোমোটিভ ফোর্স। কারেন্টের জায়গায় আমরা লিখবো ফাই, আর আর এর জায়গায় রিল্যাক্টেন্স আর আমরা লিখবো। তো সেই ক্ষেত্রে এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক সার্কিটের একটা ফর্মুলা। আর এফ যেটা, এটা চাইলে আমরা আরেকটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, N ইনটু আই। ওই সার্কিটের টার্নস কয়টা আর কারেন্ট কত বাস করা হয়েছিল, এই দুইটা গুণ করলে এফ পেয়ে যাব আমরা, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আচ্ছা, এটা গেল টুকটাক। তো এখন আমাদের এই যে এখানে ওয়্যারের মধ্যে কিন্তু, আচ্ছা আমাদের কি এখানে, আচ্ছা টাইমটা আছে এখানে, আমি বলছিলাম হচ্ছে কি, ওয়্যারের মধ্যে যদি আমরা কারেন্ট পাস করি, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটার আমরা জানি, ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট, ওর কিন্তু একটা নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। একইভাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা এইটার মধ্যে তৈরি হচ্ছে, ওরও কিন্তু একটা কি নর্থ পোল সাউথ পোল থাকবে। এখন এটা বের করার জন্য আমরা চাইলে রাইট হ্যান্ড কার্ল যে রুলটা আছে, অথবা এটাকে রাইট হ্যান্ড গ্রিপ রুল বলা হয়, ওটা ইউজ করতে পারবো। তাহলে আমাদের হাতের এই যে চারটা আঙ্গুল আছে, এই চারটা আঙ্গুল যেই দিকে যায় এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, আর আমাদের থাম্ব যেদিকে পয়েন্ট করবে ওই দিকে হবে নর্থ পোল। তাইলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের হাতের তালুগুলো এইদিকে যাচ্ছে। তাইলে হাতের যে চারটা আঙ্গুল এইদিকে যাচ্ছে, আর আমাদের থাম্বটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাইলে সেক্ষেত্রে আমাদের এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, এটার নর্থটা হবে এখানে, যেহেতু নর্থটা এখানে হবে, সাউথটা অটোমেটিকলি নিচে হবে। তো
এটাই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের পোলগুলা বোঝার জন্য, বা নর্থ সাউথ বা ডিরেকশনটা বোঝার জন্য আমরা রাইট হ্যান্ড কার্ল এই রুলটা ইউজ করি আর কি। তো মোটামুটি এখানে এখানে কিন্তু আমরা আয়রন বার ইউজ করছিলাম। তো মোটামুটি ডিভাইস গুলোতে আয়রন বার ইউজ করে, এটার কারণ হচ্ছে আয়রনের পারমিয়াবিলিটি হচ্ছে 6000 টাইমস দ্যাট অফ দি এয়ার, ফ্রি এয়ার। মানে আয়রন হচ্ছে 6000 টাইমস ম্যাগনেটিক ফিল্ড অ্যাবজর্ব করতে পারে, তাই আমরা আয়রনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এখানে। ওকে, তো মোটামুটি এটা গেল। আচ্ছা, সবাই কি ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এই ক্লাসগুলো একটু থিওরিটিক্যাল, তো এটার মধ্যে একটু বোরিং লাগতে পারে আর কি, বললাম থিওরি বেশি এখানে। আমি তাও কমানোর চেষ্টা করলাম, তাও স্লাইড নাম্বার গুলো বেশি আর কি। এটা আসলে 2টা স্লাইড ছিল, 2টা স্লাইড থেকে কমায় আরো কমায় আনছিলাম, তাও এটা স্লাইড নাম্বার বেশি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই ফিগারটা মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা সামনের অ্যানালাইসিস গুলো দেখব। তাইলে এখানে একটা আয়রন বার আছে, ওইটার মধ্যে একটা ওয়্যার পেঁচানো আছে, ওয়্যারের মধ্যে কারেন্ট আই পাস করতেছে, এন টার্নস করে দেওয়া আছে। এখন আমি যদি যে ফ্লাক্সটা আমি পাইছি ওখান থেকে, ওটাকে যদি এমএমএফ ফোর্স এর এগেইনস্টে প্লট করি, ওই যে উপরের সার্কিট আছে, ওই সার্কিটের মধ্যে আমি আস্তে আস্তে কি কারেন্টটা বাড়াবো, যখন কারেন্ট বাড়বে ফ্লাক্সও কিন্তু বাড়বে। ফ্লাক্স যখন বাড়বে আমাদের কিন্তু ম্যাগনেটিক মোটিভ ফোর্সও কিন্তু বাড়ার কথা। তো আমরা চাই কি এরকম একটা প্লট বা কার্ভ দেখার জন্য, মানে কিরকম ভাবে বাড়ে এই জিনিসটা। তো ওই কার্ভটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন কার্ভ আর ম্যাগনেটাইজেশন কার্ভ। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই প্রথম কার্ভটা, এখানে আমরা দেখা যাচ্ছে কি ফাইটা বাড়তেছে, কারেন্ট আমরা যত বাড়াচ্ছি ফাই বাড়তেছে, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, আর সাথে সাথে ম্যাগনেটিক মোটিভ ফোর্সটাও কিন্তু বাড়তেছে। তাহলে বাড়তে 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 এক জায়গায় দেখে গেল ও ফ্ল্যাট হয়ে গেছে, ওইখানে এসে ফ্ল্যাট হয়ে গেছে। তাইলে এই জায়গায় যে দ্রুত বাড়তেছে এটাকে আমরা বলি হচ্ছে আনস্যাচুরেটেড রিজিয়ন, এটা হচ্ছে আনস্যাচুরেটেড রিজিয়ন। আর এখানে যে ফ্ল্যাট হয়ে গেল এটা হচ্ছে স্যাচুরেটেড রিজিয়ন। আর এই যে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড এর মধ্যে যে ও কিন্তু স্টেট পাল্টাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নি অফ দি কার্ভ, নি অফ দি কার্ভ বলি। তো এখানে মোটামুটি নর্মালি আমরা যদি চিন্তা করি, কারেন্ট যদি আমি বাড়াই তাহলে ফাই বাড়বে, ফাই বাড়লে কিন্তু এফ বাড়বে, কিন্তু একটা মেটেরিয়ালের কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে, ও কতটুকু নিতে পারবে। এখন আমরা দেখে গেছি এখানে কারেন্ট বাড়াতে 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 এমন একটা পয়েন্টে আসছি, ওই যে আয়রন বারটা যেটা আমরা দেখছি এখানে, ওর কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নেওয়ার ক্ষমতাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। তাই আমরা পরে যতটুকু কারেন্ট বাড়াচ্ছি ও কিন্তু আর ম্যাগনেটিক ফিল্ড নিচ্ছে না, তাই এখানে কার্ভটা আমাদের ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যদি চাই আমরা বি ভার্সেস এ ও কিন্তু প্লট করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি ভার্সেস এরিয়া, সেক্ষেত্রে আমরা দেখবো সেম কার্ভটাই আসতেছে। তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের কি কারেন্ট যত বাড়াচ্ছি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাড়তেছে, এরিয়া আস্তে আস্তে হচ্ছে বেশি বেশি এরিয়াতে আমাদের এই ফিল্ড গুলো কিন্তু ছড়াই যাচ্ছে। কিন্তু এক পর্যায়ে আমরা জানি কি এটা হচ্ছে ওর ধারণ ক্ষমতাটা কমে যাবে, সেক্ষেত্রে এটা ফ্ল্যাট হয়ে যাবে। এই কার্ভটাকে আমরা বলি হচ্ছে বিএইচ কার্ভ বলি আর কি, বিএইচ কার্ভ মোটামুটি এটাকে বলা হয়। এই যে এখানে এইচ মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, তো ডেনসিটি ভার্সেস ইন্টেন্সিটি প্লটটাও মোটামুটি একই টাইপের। যাই হোক, গেল। সবার কি এতটুকু ক্লিয়ার? টুকটাক আছে।
জি স্যার। হ্যাঁ, বেশ কয়েকটা টপিক আছে। এগুলা স্লাইড গুলো অনেক বড়, তো মানে এগুলা শেষ করতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে এখানে? কোশ্চিন বা কোনো কিছু এই পর্যন্ত? যে কোনো কোশ্চিন, থিওরিটিক্যাল কোনো কোশ্চিন? না স্যার। আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও কয়েকটা নিব। যেহেতু আমাদের ওইটা ভার্সিটি তো কয়েকটা আমাদের আছে, তো অনলাইন ক্লাসটা মাঝে মধ্যে নিব আর কি। অনলাইন ক্লাসটা নিলে সবার সুবিধা হয়, কিন্তু আমাদের যেহেতু ভার্সিটিতে একটা থাকে, সেক্ষেত্রে আমাদের ওখানেও ক্লাস নিতে হবে আর কি। তো যাই হোক, আমাদের এখানে 15 মিনিটস, এই লিংকটা আমাদের 15 মিনিটস পর্যন্ত ভ্যালিড থাকবে। আচ্ছা, আমি এতটুকু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা আচ্ছা এখন নিব নাকি? আচ্ছা, এখনই নিয়ে নিচ্ছি। ছাব্বিশ জন আছে নাকি 25 জন আছে? আমাদের একটু কভার করা ছিল, নেক্সট ক্লাসে কভার করা যাবে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এর আগে আমাদের লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। আব্দুল আফরাদ আল আহিম, তারপর হচ্ছে এখানে আহনাফ আর ইফতিখার। আচ্ছা, আহনাফ, ইফতিখার, ইমরানুল করিম, আয়াস, তারপর হচ্ছে মেহরাজ, তাসিম, তারপর নাজমুল, তানজিল, নাজমুল আর তানজিল। আচ্ছা, আচ্ছা, আমরা এই ক্লাসটা দেখি। সবাই কি মানে মোটামুটি টায়ার্ড আসলে নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাইলে আমরা এই ক্লাসটা এতটুকুই রাখি। এখন কারো কি কোনো ডাউট আছে থিওরি আর ল্যাবগুলোতে, কোনো সাবমিশন বা কোনো কিছু? স্যার ল্যাব 1 এর ওই ল্যাব রিপোর্টটা ফরম্যাট দিয়ে দিয়েন। ফরম্যাটটা তো দেওয়া আছে তো। স্যার ফরম্যাট তো দিছিলেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে ওই যে ল্যাব 1 এ ফরম্যাট, ওই যে লিংক আমাদের স্যার যে ফরম্যাটটা দিয়েছেন সবগুলো স্যার ওইভাবে করব না? হ্যাঁ হ্যাঁ, ফরম্যাট জি স্যার। দেয়া থাকবে। সব ল্যাবগুলোর এন্ডিং এ ফরম্যাট দেয়া থাকবে। দুইটাই আপলোড করা আছে, লিংকে চেক করতে পারো, দুইটাই আপলোড করা আছে। জি স্যার। কারো অন্য কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারে। স্যার ফ্লাক্সের মেকানিজমটা স্যার একবার একটু এগুলো স্যার এটা পুরোপুরি কিছু জিনিস ছুটে গেছিল স্যার। কোনটা? স্যার ফ্লাক্সের স্লাইড নাম্বারটা বলা যাবে? স্যার স্লাইড নাম্বার তো স্যার আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখো কোন স্লাইডটা। এটা স্যার এইটা তো স্যার। আচ্ছা আচ্ছা, এইটাতে কোন জিনিসটা বুঝো নাই? স্যার এই যে স্যার ওই এখানে স্যার যে যেটা আছে টোটাল ফ্লাক্স যেটা বলছে স্যার পুরোটা একবার স্যার ওভারভিউ করে দিলে ভালোই তো। এটা তখন স্যার ওই যে এতে বলছিলেন আর ঠিক করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যেটা আমরা দেখবো, এই যে এখানে বার যেটা দেওয়া আছে না, এটা হচ্ছে আয়রনের বার।
তো জি স্যার। আয়রনের বারের মধ্যে আমরা কি একটা তার হচ্ছে কি পেঁচাচ্ছি, তাইলে এটা কয়বার পেঁচানো হয়েছে, এটা হচ্ছে এন টার্নস আর কি। আর এটার মধ্যে যে কারেন্টটা পাস করবে এটা হচ্ছে আই। আর এটার মধ্যে যখন কারেন্ট পাস করাবো তো এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। জি স্যার। তো ম্যাগনেটিক ফিল্ড কয়টা তৈরি হবে ওটাকে আমরা বলি ফাই আর কি। কয়টা তৈরি হবে ওটাকে আমরা বলি ফাই। জি স্যার। আর এটার ঘনত্ব মানে ম্যাগনেটিক ফিল্ডের ঘনত্ব হচ্ছে বি। আর যে এরিয়াতে আমি অ্যানালাইজ করতেছি ওটাকে আমরা এ ধরে নিচ্ছি। তো এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া আছে, আমরা চাইলে এই এরিয়াটা ডেনসিটিকে বি দিয়ে ডিনোট করছি আর এরিয়াকে এ দিয়ে। হ্যাঁ এরিয়াকে এ দিয়ে ডিনোট করছি। তো এটা দিয়ে চাইলে আমরা কি ফাই বি এ যে কোনো দুইটা জানলে একটা বের করতে পারবো আর কি এই ফর্মুলা দিয়ে। স্যার বি ইকুয়াল টু কি স্যার ফাই এনআই বাই এলসি? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। জি আচ্ছা স্যার। হ্যাঁ ওইভাবে চিন্তা করলে বি হচ্ছে কি মিউ মিউ স্যার এন আই বাই মিউ এলসি। এনআই বাই ডিভাইড বাই এলসি। হ্যাঁ এটা করা যায়, ওইভাবে লেখা যায়। জি স্যার বুঝছি স্যার। তো এখানে মোটামুটি আমাদের যদি ফ্লাক্স বের করতে হয় এই দুইটা যে কোনো একটা ফর্মুলা, বাট একটা বিষয় এখানে এই ফর্মুলা গুলা ইউজ হবে না ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা গুলো ইউজ হবে না। আমাদের যে ম্যাথ গুলো আছে এগুলো কিন্তু এন্ডিং এ আছে, কয়েকটা ইউজ হবে, সবগুলো ইউজ হবে না আর কি। জি স্যার। এই যে এখানে ম্যাথ গুলো আমাদের এন্ডিং এ আছে, ম্যাথ গুলো দেখা যায় এগুলাই। তো মোটামুটি এই ম্যাথটা পরীক্ষায় আসে আর কি, অলমোস্ট সবগুলোতেই আসছে এই ম্যাথটা। আর এখান থেকে স্যার ফ্যারাড ল এটা স্যার। হ্যাঁ স্যার এখানে কি ফ্যারাড ল ইউজ করছে ম্যাথটাতে? হ্যাঁ ফ্যারাড ল আছে। জি স্যার। ফ্যারাড ল আমাদের সিলেবাসে আছে। জি স্যার বুঝছি। এই সিলেবাসে আমরা যখন সামনে যাব ফ্যারাড লটা পেয়ে যাব। জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে, তো আশা করি মোটামুটি এগুলাই আমাদের আমি দেখাই দিব কোনটা বেশি আসে কোনটা কম, বাট তবুও এই যে এক্সামিনার হচ্ছে কি মানে প্রশ্নটা করবে আরেকজন আর কি। তো সেক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট প্রেডিক্ট করা যে প্রশ্নটা কিরকম আসবে আর কি, কারণ প্রশ্নটা করতেছে আরেকজন তাই। ঠিক আছে, তো কারেকশনটা আমি করব মিড টার্মেরটা, আবার ফাইনালটা অর্ধেক আমি করব অর্ধেক আরেকজন করবে আর কি। তো সেক্ষেত্রে এখানে কোশ্চেনটা আমি দেখি মোটামুটি আমি এবার ট্রাই করছি সবগুলো কভার করার জন্য। সিলেবাসটা ছোট করাতে দেখা গেছে অনেক সময় ইয়া হয় আর কি, স্টুডেন্টরা তো বেশি বড় সিলেবাস ইয়া করতে চায় না। আচ্ছা মোটামুটি তো এতটুকু আমাদের আজকের ক্লাসটা। তো আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছি, এখানে যাদের নাম ছিল ওগুলো অ্যাটেন্ডেন্স এখানে ইয়া করা হবে। আর একটা ক্লাস মানে আমাদের মিস গেছিল মনে হয়, আমাদের একটা ক্লাস মানে মিস গেছিল লাস্ট উইকে। তো ওইটা হচ্ছে আমাদের ওইটা অনলাইন দিয়ে কভার আপ করা হবে আর কি। ওইটারও অ্যাটেন্ডেন্স পাবে যারা হচ্ছে ওই অনলাইন ক্লাসে থাকবে আর কি। ওইটা আমি এক্সট্রা একদম শেষের দিকে একটা এক্সট্রা অনলাইন ক্লাস নিব। ওইটা হবে যে ক্লাসটা আমরা মিস গেছি ওইটার হচ্ছে ইয়াটা, ওইটাতে সবাই পেয়ে যাবে আর কি। তো ওই ঘরটা আমি খালি রাখছি, ওইটা হচ্ছে ওই দিনের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই এতটুকু রাখলাম। তো সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।